সর্বোপরি এই বিশাল মিছিল এই প্রতিবাদের রূপ হয়তো দেখে তারা অভ্যস্ত নয়, আর তাই জন্যই কিছুটা ভয় পেয়েও এই আচরণ করা হয়েছে। এবার আপনাদেরকে এই পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় কিভাবে অত্যাচার চলেছে চলে কিছু ভাগে ভাগে আপনাদেরকে দেখাই। যুবককে পিটিয়ে খুনের প্রতিবাদে মিছিল, রক্তাক্ত সেই সমস্ত ছবি। বিক্ষোভ মিছিলে সংঘর্ষ হয় এবং তারপর সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়। এরপর কি আসছে, সেনা গুলি চালায় বলে অভিযোগ। তারপর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সেনা পরিস্থিতি কার্যত সামলাতে না পেরেই গুলি চালিয়ে দেয়। বৃহস্পতিবার দিঘি নালার লারমা স্কোয়ারে সংঘর্ষ হয়। অঞ্চল ধরে ধরে আমরা আপনাদেরকে বলছি পার্বত্য চট্টগ্রামের এই দিঘি নালাতে মিছিল লক্ষ্য করে গুলি জখম হন বহু, যে সংখ্যা এখনো সুস্পষ্টভাবে জানতে পারা যাচ্ছে না। পুড়িয়ে দেওয়া হয় বহু দোকান ঘর, অর্থাৎ যেখান থেকে তাদের পেট চলে, খাওয়া দাওয়া চলে, সেই প্রচুর দোকান ঘর পুড়িয়ে দেওয়া হয়। পরেরটা দেখবো খাগড়াছড়ি। খাগড়াছড়িতে কি হয়েছে, সংঘর্ষের প্রভাব রাঙামাটিতেও। তার পরবর্তী ছবি আমরা কি দেখতে পাচ্ছি, শুক্রবার দুপুরে ব্যাপক সংঘর্ষ হয় রাঙামাটিতে। তারপর পুড়িয়ে দেওয়া হয় বহু দোকান, বহু বাড়ি, যেটা শুরুতেই আপনাদেরকে জানাচ্ছিলাম। গুলিতে 1 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, তবে আনঅফিশিয়ালি মৃতের সংখ্যাটা আরো বেশি বলে জানতে পারা যাচ্ছে। স্বাধীন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে গণপিটুনি, অগ্নিসংযোগ, লুটপাট, গণহত্যা, এই সমস্ত কিছুকে রীতিমতো নিয়মে পরিণত করা হয়েছে। এইটা হচ্ছে সেই স্বাধীন বাংলাদেশের ছবি। এই বাংলাদেশের সেনা, এই ওয়াকারুজ্জামানের নেতৃত্বাধীন বাহিনী কিছুদিন আগে যখন শেখ হাসিনাকে উৎখাত করার জন্য নৈরাজ্যবাদী আন্দোলন চলছিল, সেই সময় কি বলেছিল বাংলাদেশের জনতার উপর বাংলাদেশের সেনা গুলি চালাতে পারবে না। খুব ভালো, নিশ্চয়ই দেশের সেনাবাহিনী দেশের জনতার উপর গুলি চালাবে না। কিন্তু মিস্টার ওয়াকারুজ্জামান, বাংলাদেশের মিস্টার সেনা প্রধান, বাংলাদেশের সেনাবাহিনী, এখন কি মনে হচ্ছে এই যে চাকমারা, এই যে লারমা, এই যে ত্রিপুরী, এই যে হিন্দু বৌদ্ধ জনগোষ্ঠী, এরা বাংলাদেশি নন, এরা বাংলাদেশি জনতা নন, তাদের উপর সেনা গুলি চালাচ্ছে কেন? এ বিষয়ে আমরা কথা বলেছিলাম ভারতীয় চাকমা নেতা সুহাস চাকমার সঙ্গে। তিনি কি বলছেন শুনবো। চাকমাদের এবং অন্যান্য যে ট্রাইবাল রয়েছে ওদেরকে পার্বত্য চট্টগ্রামের যতগুলো শহর রয়েছে ওখান থেকে তাড়িয়ে দিয়ে যাতে কোনো ইকোনমিক অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করতে না পারে, সেটার একটা যে ওদের পরিকল্পনা রয়েছে, উচ্ছেদ করার যে পরিকল্পনা রয়েছে, সেটা বাস্তবায়ন করতে গিয়ে এসব গুলি। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে পুলিশের কাজ না করে হত্যাকারীর কাজ করছে এবং আজকে পর্যন্ত 9 জন ট্রাইবাল, যেখানে অনেক চাকমা এবং ত্রিপুরী রয়েছে, ওদেরকে হত্যা করেছে। পার্বত্য চট্টগ্রামের কোনো আদিবাসী এই ধরনের প্রোটেস্ট করতে পারবে না, আর যদি প্রোটেস্ট করে থাকে তাহলে সেনাবাহিনী তাদেরকে হত্যা করে মানে তাদের যে অধিকার রয়েছে, মৌলিক অধিকার রয়েছে, ওইগুলো শেষ করে দেবে। হিন্দু হোক, বৌদ্ধ হোক বা খ্রিস্টান, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর লাগাতার আক্রমণ চলছে। এরপরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ সাংবাদিক একটি বৈঠক করেন, সেখানে তারা কি বলেছেন শুনুন। গত 4 আগস্ট 2024 থেকে 20 আগস্ট 2024 পর্যন্ত 2010টি ঘটনার তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। সারা দেশে আনুমানিক 2 কোটি ধর্মীয় জাতিগত সংখ্যালঘু ও আদিবাসী জনগোষ্ঠী, যারা বর্তমানে আতঙ্ক ও ভয়ের মধ্যে দিনাতিপাত করছে। 157টি পরিবার রয়েছে যারা বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, অর্থ সম্পদ সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে তাদের পরিবার পরিজন নিয়ে বর্তমানে মানবতর জীবনযাপন করছে। দেখলেন কিভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের সংগঠন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাংবাদিক সম্মেলন করে এই অত্যাচারের বিশদ খতিয়ান তুলে ধরলেন। কিন্তু একইভাবে এপারে মানে ভারতে, এপার বাংলায় এবং ভারতের অন্যান্য প্রান্তে বিভিন্ন সংগঠন তারাও সরব হচ্ছেন। ভারতীয় চাকমাদের সংগঠন আজ চিঠি দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। প্রধানমন্ত্রীর দফতরে গিয়ে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে এবং সেখানে লেখা হয়েছে কি, সাবজেক্ট দেখে নিন, অর্গানাইজড কিলিং অফ মাইনরিটিজ ইন বাংলাদেশ। সেখানে উই দ্য আন্ডারসাইন, এখানে বলা হয়েছে যে চাকমাদের উপর বাংলাদেশে চাকমাদের উপর কিভাবে ভয়ঙ্কর অত্যাচার চলছে এবং তার
তার প্রতিকারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা ভারত সরকারের কিভাবে এখন বাংলাদেশের সরকারের উপর চাপ তৈরি করা উচিত, কিভাবে বাংলাদেশের সরকারের সঙ্গে দূরত্ব তৈরি করা উচিত, সেই নিয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে ভারতীয় চাকমাদের সংগঠনের তরফ থেকে। ভারতীয় চাকমা নেতা সুহাস চাকমা এ প্রসঙ্গে কি বলছেন শুনবো। প্রাইম মিনিস্টার মোদীকে আমরা রিকোয়েস্ট করেছি কি বাংলাদেশের যে সংখ্যালঘু জনগোষ্ঠী রয়েছে এবং রিলিজিয়াস মাইনরিটিস রয়েছে ওদের উপর যে অত্যাচার হচ্ছে, এইসব অত্যাচার যতক্ষণ পর্যন্ত বন্ধ না হয় ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের সাথে ভারতের যে একটা ডিপ্লোম্যাটিক সম্পর্ক রয়েছে ওটাকে ডাউনগ্রেড করার প্রয়োজন রয়েছে। বাংলাদেশ ডাজ নট ডিজার্ভ ইকুয়াল পার্টনারশিপ, কারণ বাংলাদেশ সরকার যদিও বলছে কি ওরা শেখ হাসিনার নেতৃত্বকে হটিয়ে দেশে গণতন্ত্র এনেছে, আমরা শুধু এটা বলতে চাই সেটা কোন ধরনের গণতন্ত্র যেখানে 15 দিনের মধ্যে 1090টি অ্যাটাক হিন্দুদের উপর হয় আর 2 দিনের মধ্যে শত শত ট্রাইবেলদের ঘর জ্বালিয়ে দেওয়া হয় আর 9 জনকে গুলি করে সেনাবাহিনীরা হত্যা করেছে। সে ধরনের গণতন্ত্র পার্বত্য চট্টগ্রাম বা বাংলাদেশের বাসীরা চায় না। তো আসল যে চেহারা সেটা এখন ফুটে আসছে। অর্থাৎ বাংলাদেশে যে ঘটনা ঘটেছে ঈশানদেব, তার প্রভাব যে ভারতীয় বৌদ্ধ ধর্মাবলম্বী এবং চাকমা যে সকল জাতির মানুষ রয়েছেন তাদের উপর যে যথেষ্ট প্রভাব পড়েছে তা বলাই বাহুল্য, এবং প্রধানমন্ত্রীকে এরকম একটা স্মারকলিপি দেওয়া হতো তাদের দিক থেকে ভুল না। তাদের দিক থেকে একেবারেই ভুল নয়, তার কারণ তারা তাদের চাকমা ভাই বোনরা যারা বাংলাদেশে অত্যাচারিত হচ্ছেন তাদের পাশে দাঁড়ানোর যে এটাই উপযুক্ত সময়, এই সময় যে পাশে দাঁড়ানো দরকার এই দুঃসময়ে সেটা তারা বুঝেছেন। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রায় একই মঞ্চে হাজির হতে চলেছেন মোহাম্মদ ইউনুস খুব শীঘ্রই ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলির অধিবেশনে। সেখানে মোহাম্মদ ইউনুসের নাকি ইচ্ছে রয়েছে নরেন্দ্র মোদীর সঙ্গে আলাদা বৈঠক করার, কথা বলার বা ছবি তোলার। সেখানে গিয়ে মোহাম্মদ ইউনুসকে ভারতের প্রধানমন্ত্রীর কাছ থেকে কি বার্তার সম্মুখীন হতে হয় তার দিকে নজর রাখুক বাংলাদেশ। তার কারণ বাংলাদেশের জন্য এই সমস্ত ঘটনা কোনো সুদিন বয়ে আনতে চলেছে না, কোনো সুদিন বয়ে আনবে না।